বাংলাদেশ জ্বলছে। ধর্মীয় উন্মাদনার নিখোঁজ কালো অন্ধকার বাংলাদেশকে জাপটে ধরেছে। বাংলাদেশ জ্বলছে ঠিকই, কিন্তু সেই আজ প্রতিবেশী দেশ ভারতে এসেও পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, গত এক বছর আগে যে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য হলেও কি এমন হলো যে বর্তমানে ভারতের সব থেকে বড় গলার কাটা হিসাবে পরিণত হয়েছে? এর পেছনের নায়ক কে এবং কারা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস যোগাচ্ছে? আজকের ভিডিওতে আমরা বর্তমান পরিস্থিতি এবং ভারত কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা করব। সেই 1971 সাল থেকেই ভারত বাংলাদেশের একটি দায়িত্বশীল বন্ধুর ভূমিকা পালন করে গেছে, কিন্তু আমাদের কপাল খারাপ বলেই পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী জুটেছে। জুলাই বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের যুব সমাজের সো কল্ড নেতারা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা একের পর এক ভারত বিরোধী বক্তৃতা দিয়ে দেশের জনগণকে উত্তেজিত করে তুলেছে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করে চলেছে। আর এর মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসই ভারতের প্রথম 7 সিস্টার নিয়ে আওয়াজ তুলেছিল যখন তিনি চায়নাতে গিয়েছিল। Eastern part of India called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার মুখে এই নীতি চলে আসছে। বাংলাদেশ নিজেরা নিজেদের অকাত জানে, তা সত্ত্বেও তারা কিভাবে 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন দেখাচ্ছে কি? এটা কি আদৌ সম্ভব? গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের গণভোট ঘোষণা হয়েছে। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন নেতার মুখে, বিশেষত সদ্য গজিয়ে ওঠা এনসিপি, ভারত বিদ্বেষী মনোভাব দেশের জনগণের মধ্যে পুশ করতে চাইছে এবং নিজেদেরকে বাংলাদেশের নতুন রূপকার হিসাবে দেখাতে চাইছে। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ভারতের 7 সিস্টারকে ভেঙে ভারতকে দুটুকরো করার ইচ্ছা প্রকাশ করেছে। এর আগে আরো এনসিপি লিডার ও জুলাই আন্দোলনে অন্য মুখ ওসমান আদিও এই ইচ্ছা প্রকাশ করেছিল। When I mention the term Bangladesh, in our mindset we only think the land of Bangladesh, and we also think we are captured by India. We have no capacity, no capabilities. We are always dependent on the Indian satisfaction. কিন্তু দুর্ভাগ্যবশত দুষ্কৃতীদের গুলিতে তার প্রাণ যায়। এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবার নতুন করে রাজনীতি শুরু হয়েছে। ভারতই নাকি এই হাদির মৃত্যুর কারণ, যার ফলস্বরূপ ময়মনসিংহের দীপু চন্দ্র দাসকে ধর্মীয় উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে নৃশংসভাবে আগুন জ্বালিয়ে দেয়। ভারতের হাই কমিশনার অফিসে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়, এমনকি নিজেদের দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর করে। কিন্তু সেখানকার নেতা বা সরকার কেউই এই ধর্মীয় উন্মাদ থামাতে আগ্রহী নয়, যদিও এখানে সবার কিছু না কিছু স্বার্থ আছে। এনসিপি সহ বিভিন্ন পার্টির উদ্দেশ্য হলো যেভাবে জনগণ সমর্থন আদায় ও ক্ষমতা দখল। অন্যদিকে ইউনুসের উদ্দেশ্য, যদি দেশের মধ্যে এরকম অস্থিরতা বজায় থাকে তবে বেশ কিছুদিন ইউনুস নিজের ক্ষমতায় বজায় থাকতে পারবে। তাই উভয় পক্ষই সব রকম ভাবে জনগণকে খেপিয়ে রাখছে। এখন প্রশ্ন হলো, ভারত কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে? এখন পাকিস্তান ও বাংলাদেশের পরিস্থিতি এক। অনেকে সার্জিক্যাল স্ট্রাইক করার দাবি জানাচ্ছে। ভারতের কাছে সার্জিক্যাল স্ট্রাইক করার যথেষ্ট কারণও আছে, কিন্তু এই মোমেন্টে এটি করা যথেষ্ট বোকামো হবে। কারণ পাকিস্তান, চীন ও কিছু ক্ষেত্রে আমেরিকা এই সুযোগের অপেক্ষা করছে, কারণ ভারত আগামী দিনে গ্লোবাল সুপার পাওয়ার হতে যাচ্ছে। তাই আমেরিকা ভারতকে কম্পিটিটরের চোখেই দেখবে, আর আমাদের সেই সুযোগ দিলে চলবে না। বাংলাদেশকে হাতে না মেরে পাতে মারার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি যে গার্মেন্ট শিল্প, সেটির মূল চালিকা শক্তি আদানি ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি বন্ধ করলেই বাংলাদেশের গার্মেন্ট শিল্প মুখ থুবড়ে পড়বে। ভারতের উচিত বাংলাদেশকে পাকিস্তানের মতো করা, তিস্তার জল সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। 1996 সালে ভারত ও বাংলাদেশের গঙ্গা চুক্তি 2026 সালে শেষ হতে চলেছে। এই সুযোগে ভারত চাইলেই বাংলাদেশকে পাকিস্তানের মতো অবস্থা করতে পারে। এছাড়াও বাংলাদেশের শিল্পী ও ক্রিকেটাররা নিজেদের উপার্জনের জন্য যাতে ভারতের মাটিকে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এবারের আইপিএল এ বাংলাদেশের মুস্তাফিজুর 9 কোটি 20 লাখ দাম পেয়েছে, যা বাংলাদেশের টাকায় 12 কোটি টাকা।
বিসিসিআই এর উচিত বাংলাদেশিদের আইপিএল থেকে ব্যান করে দেওয়া। এছাড়াও আমাদের দেশের অভ্যন্তরে যেসব বাংলাদেশিরা আছে তাদের যতটা সম্ভব শনাক্ত করতে হবে, কারণ ভারতের জন্য এটা বিপজ্জনক। যদিও এসআইআর মাধ্যমে বিহার ও পশ্চিমবঙ্গ থেকে অনেক বাংলাদেশিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আর আমাদের ভারতবাসীদের উচিত জাতি ধর্ম নির্বিশেষে দেশের স্বার্থে কোনো রকম ধর্মীয় প্ররোচনায় পা না দিয়ে একত্রিত থাকতে। মনে রাখতে হবে দেশের ঊর্ধ্বে কেউ নয়। জয় হিন্দ, বন্দে মাতরম।